হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে স্টার্ট করব আমরা উদাহরণ 13 থেকে, কারণ আমরা উদাহরণ 11 লাস্ট করেছি আর এটা আমাদের থার্ড পার্ট চলছে চরম আর অবমানের। আর তোমরা মেবি আর একটা মাত্র পার্টই পাবে পরে, যেখানে একদম হার্ড টাইপের আর কি প্রবলেম পাবে। আজকে যে প্রবলেমগুলো করাবো ওই প্রবলেমের মোটামুটি তোমার মডারেট টাইপের, মানে খুব সোজাও নয় আবার খুব ডিফিকাল্টও নয়, মানে ঠিকঠাক আর কি। এই টাইপের প্রবলেমও কিন্তু এক্সামে এসে থাকে আর আসতেও পারে, ঠিক আছে? তাহলে উদাহরণ 13 থেকে স্টার্ট করে দিচ্ছি। আজকে অনেকগুলোই বেশ প্রবলেম করাবো, তাই স্টার্ট করে দিচ্ছি এখন। উদাহরণ 13 দেখো কি আছে। এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু 3 হলে 9/x+36/y অপেক্ষকের চরম ও অবমান নির্ণয় করো। প্রথম যে কথাটা তোমাদের মাথায় আসার কথা, যে আমাদের এত দিনে অপেক্ষক দিচ্ছিল, ওই অপেক্ষকটা চরম আর অবমান বার করতে বলছিল। তা কোথা থেকে এই একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণটা আমাকে কি করতে দিয়েছে, তাই তো? নেক্সট তুমি একটু যদি ভালো করে তোমার অপেক্ষকটাকে অবজার্ভ করো, তাহলে তুমি বুঝবে যে তোমাদের এতদিনে কিন্তু যে অপেক্ষকটা দেয়া থাকতো ওটা কিন্তু কী হতো, তোমার ফাংশন অফ এক্সের আকারে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে তোমার এইবারে যে অপেক্ষকটা দেওয়া আছে সেটায় কিন্তু শুধু যে এক্স অ্যাভেলেবেল আছে তা নয়, তার সাথে কিন্তু ওয়াইও অ্যাভেলেবেল আছে। তার মানে কি, এটা কিন্তু পিওর ফাংশন অফ এক্স এখনও অবধি নেই। তাই বোঝা গেল যে আমাদের কোথায় প্রবলেমগুলো হচ্ছে। ফার্স্ট, আমরা জানি না এই সমীকরণটা কী করতে দিয়েছে। নেক্সট কি, আমি দেখতে পাচ্ছি পিওর ফাংশন অফ এক্সে আমাদের অপেক্ষকটা প্রেজেন্ট নেই। তাহলে আশা করি এবারে তোমরা একটু হলেও গেস করতে পেরেছো যে তোমার মেন তাহলে উদ্দেশ্যটা এখানে কি। ফার্স্ট, যে তোমার এই যে অপেক্ষকটা আছে সেটাকে যেন আমি যে কোনো একটা পিওর ফাংশানে আনতে পারি, নয় ফাংশন অফ ওয়াই নয় ফাংশন অফ এক্স। তাহলে অবভিয়াসলি আমরা কাকে বেশি প্রেফার করি, ফাংশন অফ এক্সকে। কারণ কি, আমরা ওটাই ধরে অভ্যস্ত যে ওয়াই ইকোয়াস টু এফ এক্স সমান যে ফাংশনটা আর কি থাকে। তাহলে আমার ফার্স্ট অবজেক্টিভটা কী হবে, যে আমি এখান থেকে ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করি, মানে কি ওয়াই ইকোয়াস টু 3 - x করি। আর ওই ভ্যালুটাকে যদি আমি এই ওয়াই এর মধ্যে পুট করি, তাহলে আমার পুরো জিনিসটা ফাংশন অফ এক্স হয়ে যাবে তখন। কারণ কি 3 - x, তার মানে কি পুরো ফাংশনটা এক্স হচ্ছে ফাংশন অফ। তখন আমরা কি চরম আর অবমানটাকে ইজিলি আমরা যে রুল দিয়ে ফলো করি বা বার করি, সেই রুল ফলো করে বার করতে পারি। তাই দেখা যাক। দেখতে পাচ্ছ আমি কি করলাম। ফার্স্টে কি করছি, ধরি জেড ইকোয়াস টু 9/x+36/y। ঠিক আছে, ফার্স্টে একটা জেড, একটা যে কোনো ভ্যারিয়েবল ধরে নাও, ধরে ওটাকে পুরো ফাংশনটা ধরে নাও। এবারে আমাদের প্রদত্ত কি আছে, যে এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু 3, তার মানে কি ওয়াই ইকোয়াস টু 3 - x। তাই যেটা বললাম সেটাই আমি করতে যাচ্ছি। তাই নেক্সট আমি কি করব, জেডটা সমান তাহলে কত পাবো, 9/x+36/3 - x, যখন আমি ওয়াইকে 3 - x দিয়ে রিপ্লেস করছি। তার মানে কি দেখতে পাচ্ছ, এখন যে আমার জেডটা আছে ওটা পিওর ফাংশন অফ এক্স। তাহলে এবারে আমার যা প্রসিডিওর আছে ওটাকে আমি ফলো করতে পারি। কি করব, তাই ফার্স্ট আমার কাজ কি, ডিজেড ডিএক্স করা, তারপরে কি d2/dx2 করা। ঠিক আছে, d2z/dx2 করব। তাই dz/dx করলে কত আসছে আমার, দেখো -9x² + 36/3 - x এর হোল স্কোয়ার। আর d2z/dx2 ইকস টু আমার কত আসছে, 18x³ + 72/3 - x এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এবারে আমার কি কাজ, চরম অবম যাই মান হোক না কেন আমার কি ফার্স্ট ডেরিভেটিভটা কী হবে, অবভিয়াসলি ইকোয়াস টু 0 হবে। তার মানে কি আমার জেডের চরম অথবা অবম মানে কী হবে, dz/dx ইকোয়াস টু 0 হবে। তাহলে এখান থেকে আমি কার সমাধান করব, এক্সের সমাধান করব। আর যেহেতু আমার অঙ্কে দেওয়া আছে যে চরম আর অবম মান দুটোই বার করতে হবে, তাহলে অ্যাটলিস্ট আমি অন্তত দুটো পয়েন্ট পাবো, একটা মেবি চরম মানের জন্য আর আরেকটা অবম মানের জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, তাহলে এটাকে এবার সলভ করা যাক। সলভ করলে দেখতে পাচ্ছ কত আসছে আমার, x² + 2x - 3 = 0। তাহলে এটাকে কি করব, ফ্যাক্টরাইজ করব। তাহলে x² + 2x - 3কে আমরা এইভাবে লিখতে পারি, x² + 3x - x - 3। তাহলে ওখান থেকে ইজিলি ফ্যাক্টরাইজ করতে পারি কীভাবে, x + 3 × x - y। তাহলে আমি দুদিক দিয়ে কী পাচ্ছি, একদিকে পাচ্ছি x + 3 = 0 আর আরেক দিকে পাচ্ছি x - 1 = 0।
তাহলে এক্সের আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা -3 আর একটা 1। ঠিক আছে, এবারে তার মানে কি এর মধ্যে যে কোনো একটা আমার চরম মান দেবে আমাকে, আর যে কোনো আরেকটা আমাকে অবমান দেবে। তাহলে এবারে আমি চেক করি যে কোথায় আমি চরম আর অবমান পাচ্ছি। তাহলে এখন d2z বাই dx2 অ্যাট পয়েন্ট এক্স ইকুয়ালস টু -3, তার মানে কি ফার্স্টে আমি -3 সিলেক্ট করেছি, আর d2z বাই dx2 এর এই এক্সের জায়গায় -3 বসাবো, বসিয়ে দেখবো যে এটা লেস দ্যান 0 হচ্ছে না গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে কি আমি -3 বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার ভ্যালু কত এসছে, সিম্পলিফাই করার পর -1/3, তার মানে কি লেস দ্যান 0। আর লেস দ্যান 0 মানে কি আমার এই এক্স ইকুয়ালস টু -3 বিন্দুতে কি আছে, আমার জেডের চরম মান। ঠিক আছে, তাহলে আবার বলে দিচ্ছি এইটা কিন্তু আমার চরম মান নয়, আমি জাস্ট এটাকে কন্ডিশন দিয়ে চেক করলাম যে এই পয়েন্টে আমি চরম মান পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি চরম মানটা কার, চরম মানটা কিন্তু হলো আমার জেড বা ফাংশানের। তাহলে কি ওই জেড বা ফাংশানের মধ্যে কিন্তু আমি এক্সের এই ভ্যালু -3টা বসাবো। তাহলে আমার অ্যাকচুয়াল চরম মানটা কত হবে, এই জেড বাই 9 সরি জেড ইকোয়ালস টু 9/x প্লাস 36/3 - x, এই এক্সের জায়গায় কিন্তু আমি -3 বসাবো। তাই দেখতে পাচ্ছ জেডের ভ্যালু আমার কত এসছে, -3 + 6 = 3। ক্লিয়ার, এটা হয়ে গেল আমার জেডের তাহলে চরম মান। এবার চলে আসি অবমানে। তাই মোটামুটি আমি গেস করতে পারছি যে হয়তো x = 1টাই আমি অবমান পেতে চলেছি। তাহলে ডবল চেক করে নিই। তাহলে কী করবো এবার, d2z বাই dx2-র মধ্যে x = 1 এবারে বসাবো, বসিয়ে দেখি গ্রেটার দ্যান 0 পাচ্ছি নাকি। তাহলে 1 বসিয়ে দিলাম, বসানোর পর দেখো ভ্যালু কত আসছে, 27। তার মানে কি অবভিয়াসলি গ্রেটার দ্যান আমার 0। তাহলে কি হচ্ছে, তার মানে x = 1 বিন্দুতে আমি জেডে কী পাচ্ছি, অবমান পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইবারে আবার জেডের অবমান বার করবো, তার মানে কি জেডের মধ্যে x = 1 বসাচ্ছি। তাই z = 9 + 36/3 - 1 করলে কত হচ্ছে দেখো, সেই 27, মানে কি আমার সেমি আসছে, মোটামুটি মোটামুটি নয় সেমি আসছে, তাই তো। তাহলে এটা হয়ে গেল আমার অবমান, আর এটা হয়ে গেল আমার জেডের কি চরম মান। ঠিক আছে, তাহলে আবার দেখো তোমার কিন্তু সেই জিনিসই যে চরম মান কিন্তু অবমানের থেকে ছোট হচ্ছে, তাহলে কিন্তু বেশ কয়েকটা ফাংশনই আছে যেখানে কিন্তু চরম মান অবমানের থেকে ছোট হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু এমসিকিউ পারপাসে মনে রাখবে, অনেক সময় কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কি আমরা চলে যাই আমাদের উদাহরণ 14-এ, যেখানে আমরা আর একটা নতুন জিনিস শিখতে পারবো। ঠিক আছে, যে কনসেপ্টটা আমি তোমাদের আগে বলিনি। উদাহরণ 14 দেখাও যে f(x) = mod x - 1 অপেক্ষকের x = 1 বিন্দুতে অবমান আছে যদিও f'(1) অস্তিত্ব নেই। ক্লিয়ার, মানে কি আমি আমায় অ্যাকচুয়ালি শো করাতে বলেছে যে এই f(x) = mod x - 1 এখানে এই x = 1 বিন্দুতে অবমান আছে কিন্তু f'(1) অস্তিত্ব নেই। তাহলে কি এটাও পসিবল যে একটা ফাংশনের ওই পার্টিকুলার ভ্যালুতে আমি অস্তিত্বই পাচ্ছি না, কিন্তু আবার ওই বিন্দুতে কিন্তু তার অবমান পাচ্ছি। তাই এটা কি পসিবল, দেখা যাক পসিবল না পসিবল নয়। তাহলে স্টার্ট করছি। তাহলে আমাকে কি বলেছে, অবভিয়াসলি অস্তিত্ব নেই, তার মানে কি, আর আমি দেখতে পাচ্ছি মড আছে, তাহলে মানে আমার ফার্স্ট কাজ কী হবে, মডটাকে যাতে তুলতে পারি। তাহলে মডটাকে আমি কীভাবে তুলতে পারি, একটা আমায় গ্রেটার দ্যান 1 দিয়ে কনসিডার করতে হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু দিতে পারো, আর আরেকটা কি আমার লেস দ্যান 1 দিয়ে কনসিডার করতে হবে। তার মানে কি আবার সেই কিন্তু আমার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের কনসেপ্ট আবার আসছে, আর ওই একইভাবে আমরা দেখাবো যে এই f'(1)-এ কিন্তু অস্তিত্ব থাকছে না এই ফাংশানের। ঠিক আছে, তাহলে f(x)-এর x = 1 বিন্দুতে অন্তর্কলজের সংজ্ঞা হয়, তার মানে যেটা আর কি অন্তর্কলজের সংজ্ঞার থেকে আমরা পাই কি, f'(a) equals to limit h tends to 0 f(a plus h minus f(a) divided by h। তাই সেই সিম্পল ফর্মুলাই ইউজ করেছি। আর তোমার এখানে এটা কত দেওয়া আছে দেখো, x = a বা x = 1, তার মানে কি এর ভ্যালু 1 দেওয়া আছে। তার মানে অ্যাকচুয়ালি আমার f'(1) কী হচ্ছে, লিমিট h tends to 0 f(1 plus h minus f(1) divided by h। আর তুমি দেখতে পাচ্ছ যদি f(1) এখানে বসাও তাহলে 1 - 1, তার মানে কি 0। তার মানে অ্যাকচুয়ালি আমার আসল ফর্মুলাটা কী হয়ে যাবে, লিমিট h tends to 0 f(1 plus h divided by h, যেহেতু f(1 = 0। তাহলে এটা তো গেল আমার নর্মাল ফর্মুলা, কিন্তু আমার লাগবে কি
রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, তাই তো? যদি আমার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু দুটো আলাদা বেরোয়, তার মানে আমি কি বুঝে যাবো যে এফএক্স অপেক্ষক এক্স ইকস টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। কিন্তু যদি দুটো আমার একই রেজাল্ট দেয়, তার মানে কি আমি ওখানে অন্তর্কলজ পাচ্ছি, তার মানে কি তার অস্তিত্বও থাকবে। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু আমার কী হবে, ভালো করে আবার কনসেপ্টটা তোমাদের বলে দিই। লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, কারণ কি রাইট মানে কি রাইট থেকে আসছে, তার মানে কি পজিটিভ দিক থেকে আসছে। ঠিক আছে, তাই জন্য কিন্তু দেখতে পাচ্ছ জিরোর মাথায় কি আছে, প্লাস থাকবে, যেহেতু পজিটিভ থেকে আসছে। তাই লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ, এটা তো সেমই থাকবে। এইবারে কথা হলো আমার এই এফ অফ ওয়ান প্লাস এইচটা কী হবে, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তাহলে আশা করি আর ভেঙে বলার দরকার নেই, তোমরা এতক্ষণে এই জিনিসগুলো শিখে আছো যে এফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান হবে যখন কিনা আমার এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়ান হচ্ছে, আর এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস অফ ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়ান হবে যদি কিনা আমার এক্স লেস দ্যান ওয়ান হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি আছে আমার জিরো প্লাস, তার মানে কি পজিটিভ দিক থেকে আসছে, তার মানে কি আমি এর পজিটিভ সাইডটা নেব, তার মানে কি আমি এক্স মাইনাস ওয়ানটাই খালি নেব। এইবারে দেখো তুমি এখানে এক্সের জায়গায় কি বসাচ্ছ, তুমি এক্সের জায়গায় বসাচ্ছ কি ওয়ান প্লাস এইচ, তার মানে কি তোমার ভ্যালুটা কি আসছে ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান। দেখতে পাচ্ছ ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান লিখেছি, তার মানে কি মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান কেটে গেল, এইচ বাই এইচ মানে হলো ওয়ান। ক্লিয়ার? রাইট হ্যান্ড লিমিটটা বুঝতে পেরেছো তাহলে? ঠিক আছে, তাহলে এবারে চলে আসি লেফট হ্যান্ড লিমিট। কি আছে, সেমই থাকবে, জাস্ট কি এখানে হবে জিরো মাইনাস, কারণ কি লেফট হ্যান্ড লিমিট মানে কি বাঁ দিক থেকে আসছে, তার মানে কি ঋণাত্মক দিক থেকে আসছে বা মাইনাস দিক থেকে আসছে, তাই তো? তাই লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ, তার মানে কি যেহেতু এটা নেগেটিভ সাইড থেকে আসছে, তার মানে কি আমি ফাংশন এফ এক্সের নেগেটিভ ভ্যালুটা নেবো, আর নেগেটিভ ভ্যালুটা আমার কী আছে মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, যখন কিনা আমার এক্স লেস দ্যান ওয়ান। ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি আমার তখন এফ অফ এক্স কত হয়ে যাচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে, বা আমি এখানে যখন ওয়ান প্লাস এইচ বসাবো এক্সের জায়গায়, তাহলে কী হচ্ছে মাইনাস ব্র্যাকেটে ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান। ক্লিয়ার? বোঝা গেল? জাস্ট আগে একটা মাইনাস এসে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আগেরটার থেকে। তার মানে কি উপরে আমার কি থাকছে মাইনাস এইচ বাই এইচ, তার মানে কি পাচ্ছি আমি মাইনাস ওয়ান। তাই রাইট হ্যান্ড লিমিটে আমি কি পাচ্ছি ওয়ান, লেফট হ্যান্ড লিমিটে পাচ্ছি আমি কি মাইনাস ওয়ান। তার মানে কি আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো কিন্তু ইকুয়াল টু বা সমান হচ্ছে না। তাহলে আমি বুঝতে পারছি এফ এক্স অপেক্ষক কিন্তু এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। তার মানে কি এফ এক্সের মানে বা এফ ড্যাশ ওয়ানের অস্তিত্ব নেই, এটার থেকে আমি বুঝে গেলাম। তাহলে এবারে দেখো আমি কি লিখছি, এল এফ ড্যাশ ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান এবং আর এফ ড্যাশ ওয়ান ইকুয়ালস টু ওয়ান। সুতরাং এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুর বাঁদিকে এফ ড্যাশ এক্স লেস দ্যান জিরো হচ্ছে। ভালো করে ভেবে দেখো, এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুটাকে আমি ধরলাম, বিন্দুটার অবভিয়াসলি আমি যদি বাঁদিকে যাই তার মানে কি আমি নেগেটিভ দিকে পাচ্ছি, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে এল বা লেফট হ্যান্ড লিমিটটাই আমার লেস দ্যানে আসছে, তার মানে কি লেফটের ভ্যালুগুলো আমি লেস দ্যানে পাচ্ছি, তার মানে কি আমার ফাংশনটা তখন কি হচ্ছে ডিক্রিজিং। ক্লিয়ার? এবারে ওই সেম এক্স ইকোয়াস টু ওয়ান বিন্দুর যদি ডান দিকটা আমি দেখি বা আমি যদি রাইট হ্যান্ড লিমিটটাকে দেখি, ওখানে দেখো ভ্যালু কিন্তু আসছে আমার পজিটিভ, তার মানে কি ওখানে কিন্তু ভ্যালু আমার আছে কি ইনক্রিজিং, তাই তো? তার মানে একদিকে আমার ডিক্রিজ করছে, একদিকে আমার ইনক্রিজ করছে। কাজেই আমি বুঝতে পারছি এক্স ইকোয়াস টু ওয়ান বিন্দুর বাঁ দিক থেকে ডান দিকে গেলে এফ ড্যাশ এক্সের মান ঋণাত্মক থেকে ধনাত্মক হচ্ছে, মানে ফাংশনটা কি আমার অ্যাকচুয়ালি এই রকমভাবে যাচ্ছে। মানে যদি আমি রাইটটাকে ধরি বাড়ছে, লেফটটাকে ধরলে কমছে। তাই এই জায়গাটায় আমার একটা অবমান পাওয়ার একটা চান্স আছে। কারণ কি দেখতে পাচ্ছি আমি এক্স ইকোয়াস টু ওয়ান বিন্দুর বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই, মানে বাঁ দিক থেকে ডান দিকে যত যাব আমার কি হচ্ছে এফ ড্যাশ এক্সের মান ঋণাত্মক থেকে ধনাত্মক হচ্ছে, যেটা কি আমার অবমানের কন্ডিশন। তাহলে কি পাচ্ছি আমি এক্স ইকোয়াস টু ওয়ান বিন্দুতে এফ অফ এক্স ইকোয়াস টু মড এক্স মাইনাস ওয়ান অপেক্ষকের কিন্তু অবমান আছে।
কারণ কি এই কন্ডিশানটা আমার স্যাটিসফাই করা হচ্ছে, আর আমায় খালি ওটাই শো করতে বলেছে যে অন্তর্কলন যোগ্য হচ্ছে বা অস্তিত্ব নেই, বাট কি আমার অবমান কিন্তু ওখানে থাকছে। আমায় অবমান জিজ্ঞাসা করেনি, যদি জিজ্ঞাসা করে তাহলে বার করতে হবে, যেহেতু আমাদের কিছু জিজ্ঞাসা করেনি তাই বার করার দরকার নেই, আর জিজ্ঞাসা করবেও না, ঠিক আছে? তাই বার করার কোনো দরকার নেই। এই টাইপের প্রবলেম কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, আমি আগেও বলেছিলাম আর আবার বলছি, যে অনেকেই আমায় কমেন্ট করছে যে এই সব এক্সাম্পল বা এইসব যদি আমি না করি, করে আমি ডাইরেক্ট আর কি যদি এক্সারসাইজ পুরোটা ধরে সলভ করাই, তাহলে আর কি অনেক হেল্প হবে। তা আমি বলতে চাই যে আবার তোমরা ক্লাস 11-এর ভিডিও আমার চেক করে নিতে পারো, আর তার সাথে সাথে ক্লাস 11-এর কোয়েশ্চেন পেপারটাও চেক করে নিতে পারো এবছরের, যে কমন এসছে নাকি। 95% কিন্তু কমন এসছে, তাই এই অঙ্কগুলোকে কিন্তু ছাড়া যাবে না। তোমরা যদি এক্সারসাইজে বিশ্বাস, মানে অতই বিশ্বাস করো যে এক্সারসাইজ থেকেই সব আসবে, তাহলে আমি তোমাদের বলছি যে এক্সাম্পল একদমই করো না, এক্সারসাইজ থেকে করে যাও। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি 60% থেকে 50% অঙ্ক খালি অ্যাটেন্ড করতে পারবে এক্সামে, আমি গ্যারেন্টি দিচ্ছি। কারণ এরকম আমাদের টাইমেও এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা মোটামুটি কিসে বিশ্বাস ছিল জানো তো, মানে কোনো একটা অনুশীলনী ধরো নিয়ে বসে যেত, পুরো ফার্স্ট টু লাস্ট ধরে একদম সলভ করতো, যেগুলো পারতো না স্যারদের জিজ্ঞাসা করে যেত, মানে পুরো যাকে বলে একদম গুলে খেয়ে যেত। এবারে এই করতে করতে, আর এটা তো কোনো ক্লাস 10 বা ক্লাস 8-এর সিলেবাস নয় যে একটা দুটো চ্যাপ্টার আছে, বুঝতেই পারছো সারা চ্যাপ্টারের যদি কেউ এরম সলভ করতে থাকে তাই তার কী অবস্থা হবে। তাহলে অত কিন্তু মুখস্থ করার চেষ্টা করলো, বাট পরীক্ষার সময় কিন্তু ওগড়াতে পারলো না। সে আমার একটা বন্ধু ছিল আর কি, সে 60% পেয়েছে, মানে 100-এ 60। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমার কত নাম্বার চাই। আর এই যে জিনিসগুলো করছি এগুলো কিন্তু আমি তোমাদের জন্য করছি, যাতে কম খাটনি করে তোমরা বেশি নাম্বার পাও। কারণ কি তোমাদের খালি ম্যাথ সিলেবাসে নেই, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, সমস্ত কিছু আছে, তাহলে ওগুলোর জন্য তোমাদের টাইম দিতে হবে। তাই আমি বলি এরম গাধা খাটনির মতো না খেটে ওই টাইমগুলো কিন্তু ওই সাবজেক্টে দিলে অনেক বেশি কাজে লাগবে তোমাদের, ঠিক আছে? এই অ্যাডভাইসটা মাথায় রেখো। আর এটা কিন্তু মনে রাখবে যে এটা হলো ম্যাথ, তাই ম্যাথকে কিন্তু ম্যাথের মতোই নেবে, বাংলা বা ইংলিশ সিলেবাস ভাবার ভুল করো না। কারণ 12 তোমরা ফার্স্ট টাইমই দিতে যাচ্ছ অবভিয়াসলি, এটাকে আর সেকেন্ড টাইম বানানোর আর চেষ্টা করো না। আর এইভাবে যারা আর কি এক্সারসাইজ সলভও করে, তারাই অ্যাকচুয়ালি পরে গিয়ে আবার জয়েন্টে বসবে কিন্তু, আর জয়েন্টে একবার বসেও কিন্তু তারা কিন্তু পাস করতে পারবে না, এটা কিন্তু মিলিয়ে রাখো। এই বিদ্যা নিয়ে কিন্তু পাস হবে না, তোমাদের বেসিক কনসেপ্ট কিন্তু ভালো মতো জানা বা শেখা চাই, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি যে যেখানে যেখানে বুঝতে পারবে না ওই জন্য আমাকে কিন্তু কমেন্ট করে লিখবে, আমি মোটামুটি চেষ্টা করি সবাইকে কিন্তু বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? আর এক্সারসাইজে একদম বিশ্বাসই রাখবে না, আপাতত যাদের বইও নেই তাদেরই বলছি যে জাস্ট আমি যে অঙ্কগুলো করাচ্ছি ওগুলোকেই ফলো রাখো, জাস্ট কীভাবে অঙ্কগুলো হচ্ছে সেগুলো দেখো। দরকার হলে কোনো অঙ্ক যদি মনে করো যে আমার নোট করার দরকার, নোট করে রেখে দাও, আর ওটাকে বারবার বারবার করে বোঝার চেষ্টা করো, কনসেপ্টটা ভিতরে নেওয়ার চেষ্টা করো। কারণ এমনও হতে পারে কিন্তু অঙ্ক ধরো সেমই থাকলো আর তোমার ডেটা চেঞ্জ করে দেওয়া হলো, অনেকে কি পুরো গুলে খেয়ে যায়, এবার যেই ডেটা চেঞ্জ হয়ে গেল সে কিন্তু আর অঙ্কটাকে নামাতে পারে না। এরম কিন্তু আমাদের টাইমে অনেক হতো, তাই তোমাদেরও আগের থেকে আর কি সতর্ক করে দিচ্ছি যে এরম অঙ্ক কিন্তু প্লিজ মুখস্থ করো না, ঠিক আছে? তাহলে উদাহরণ 15 যাই, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আর টাফও আছে, এখান থেকে অ্যাকচুয়ালি লেভেল হায়ার যাচ্ছে। প্রমাণ করো যে কোনো প্রদত্ত বৃত্তের ভিতরে সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র। তার প্রথমে কেউ লোকে দেখেই বুঝতে পারবে না যে এটা হলো আমার কি চরমার অবমানের অঙ্ক, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, প্রমাণ করো যে কোনো প্রদত্ত বৃত্তের ভিতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র, মানে মনে হচ্ছে যেন সেই উপপাদ্য বা ওই টাইপের কিছু অঙ্ক, তাই না? কিন্তু এর মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি দেখাতে পারো এই চরম অবমের মাধ্যমে এই জিনিসটাকে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট এই অঙ্কটাকে কী করে সলভ করবো, তুমি দেখতেই পাচ্ছ যে অঙ্কটায় কিছু দেয়া নেই, সবই কিন্তু তোমাকে অ্যাজিউম করতে হবে। কারণ কি তোমাকে বৃত্তের আর কি কী বলবো ওটাকে, সমীকরণকেও অ্যাজিউম করতে হবে। কারণ সমীকরণ যদি অ্যাজিউম না করো তাহলে ডিডিএক্স কার বের করবে, ডি2/dx2 কার বের করবে, তাই তো?
তাহলে এই অঙ্কটা যত আস্তে আস্তে এগোতে থাকবে জিনিসটা ক্লিয়ার হতে থাকবে। তাই স্টার্ট করছি সলিউশনটা। ফার্স্ট কি করব, আগে আমার বৃত্তের সমীকরণটা চাই। তাই কি করছি, ধরি বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে ও ব্যাসার্ধ তাহলে বৃত্তের সমীকরণ হয়। তার মানে কি বৃত্তের কেন্দ্র আমি ধরছি মূলবিন্দুতে, তার মানে কি 0,0, আর ব্যাসার্ধ একটা ধরে নিচ্ছি এ, ধরো ব্যাসার্ধ রেখক, ঠিক আছে। তাহলে এই টাইপের বৃত্তের সমীকরণ আমরা জানি কী হবে, এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এ স্কোয়ার, যেখানে এ গিয়ে হলো আমার ব্যাসার্ধ। আর এক্স মাইনাস জিরো কেন বললাম, কারণ কি এক্স মাইনাস আলফা থাকতো, আর এখানে আলফা কমা বিটার ভ্যালুটাই কি 0,0, কারণ কি আমার বৃত্তটা কেন্দ্র মূলবিন্দুতে। ক্লিয়ার? আশা করছি এই সব কনসেপ্ট আর বলার দরকার নেই। তাহলে এটা হয়ে গেল সিম্পল আমার একটা বৃত্তের সমীকরণ, এটাকে 1 নাম্বার নাম দিয়ে দিলাম। নেক্সট দেখো আমার কি কাজ আছে, নেক্সট আমায় কিন্তু বার করতে হবে অ্যাকচুয়ালি কিন্তু আমার এই প্রদত্ত বৃত্তের ভিতর সর্ববৃহৎ যে অন্তর্লিখিত আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র, এইটা জানার জন্য কিন্তু আমার ক্ষেত্রফলের ইউজ করতে হবে, কারণ আমি একমাত্র এরিয়ার থেকেই কিন্তু ধরতে পারবো যে এই আয়তক্ষেত্রটা কিন্তু বর্গক্ষেত্র হবে অ্যাকচুয়ালি। তাই যদি হয় তাহলে আমার বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা লাগবে। তাহলে ফার্স্ট আমি তোমাদের একটু এঁকে বোঝানোর চেষ্টা করি। আমার আঁকা জানি একদমই খুব বিচ্ছিরি হয়েছে, কারণ এটাকে কোনো অ্যাঙ্গেল দিয়ে আয়তক্ষেত্র মনে হচ্ছে না, সরি। তোমরা দরকার হলে একবার এঁকে বুঝে নিতে পারো ব্যাপারটা নিজেরা। কি আছে, আমি কি করছি, বৃত্তের ভিতরে অন্তর্লিখিত করছি আয়তক্ষেত্রটা। তার মানে আয়তক্ষেত্রের কোনো একটা কোণার বিন্দু বা পয়েন্ট বৃত্তের উপরে অবস্থিত থাকবে। তাহলে সেই পয়েন্টটাকে আমি কি ধরে নিলাম, এক্স কমা ওয়াই, ঠিক আছে। এখন বৃত্তের ওপর এক্স কমা ওয়াই যে কোনো বিন্দু হলে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 2x ও 2y হবে, সুতরাং ক্ষেত্রফল জেড হলো। কী হলো ব্যাপারটা, কিছুই বুঝতে পারলে আশা করি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কোথার থেকে 2x আর 2y হলো। আমি বলছি যে এক্স কমা ওয়াই বিন্দুটা আমি ধরলাম বৃত্তের উপরে, কোত্থেকে 2x আর 2y এসে গেল। তাহলে এই সমস্ত জিনিস কিন্তু বইতে পাবে না, আমার ভিডিওতেই কিন্তু বুঝতে পারবে। ওই জন্যই কিন্তু আমি আঁকাটা এঁকেছি, যাতে তোমাদের বোঝাতে পারি। তাহলে এক্স কমা ওয়াই আমি এই বিন্দুটাকে ধরলাম। তার মানে কি এই মূল বিন্দু থেকে এক্স গেল, গিয়ে কি ওয়াই গেল। ক্লিয়ার? এবার তোমরা বলো আয়তক্ষেত্র, তার মানে কি এই ডিস্টেন্সটা আর নিচের এই ডিস্টেন্সটা সেম। তার মানে কি নিচের এই বিন্দুটা অ্যাকচুয়ালি তোমার কি এক্স গেল মাইনাস ওয়াই গেল, তাই তো। তার মানে কি এটা কোন পয়েন্ট হওয়া উচিত, এক্স কমা মাইনাস ওয়াই। ক্লিয়ার? তাহলে তোমার এই দূরত্বটা কত হচ্ছে, এখানে দেখো এক্স গেল ওয়াই গেল, এখানেও এক্স গেল ওয়াই গেল, ওয়াইটা খালি কি নেগেটিভে গেল। তার মানে কি ওয়াই আবার ওয়াই, তার মানে কি ওয়াই প্লাস ওয়াই কত, 2y। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? গুড। আবার কি তোমার এই দিকটা দেখো, এখানে এক্স গেল, আবার এদিকেও এক্স যাচ্ছে। তার মানে কি এই ভ্যালুটা আর উপরের এইটা সেম, তার মানে কি এটা 2x হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমার কী হয়ে গেল 2x, আর প্রস্থ আমার কী হয়ে গেল 2y। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। আমি জানি আঁকাটা খুবই বিচ্ছিরি, তাই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, বাট নিজেরা যদি আঁকো তোমরা একে বুঝতে পারো যে তুমি যদি এরকম পয়েন্ট এক্স কমা ওয়াই ধরে নাও, তোমার কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ 2x আর 2y কিন্তু বেরোবে। তাহলে আমি তো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার আমার কী কাজ, ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি 2x, 2y ইকুয়ালস টু 4xy। তাহলে অ্যাকচুয়ালি তোমায় কী বলেছে, প্রদত্ত বৃত্তের ভিতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র, তার মানে কি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে তোমার সর্ববৃহৎ দেখাতে হবে। তার মানে কি তোমায় শো করাতে হবে এর ম্যাক্সিমাম ভ্যালুটা, তাই তো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটাকে যদি শো করাতে চাই, আমার অ্যাকচুয়াল ফাংশান আমার তাহলে এটা হয়ে গেল, তাই তো। তার মানে এর আমার ডিডিএক্স করতে হবে, d2 বার করতে হবে। নেক্সট তোমরা যে প্রবলেমটা ফেস করবে সেটা হলো, স্যার আমার ফাংশান আলাদা আছে, এক্স আর ওয়াই মিক্স অ্যান্ড ম্যাচ আছে। তাহলে আমি বলি ফার্স্ট বৃত্তের সমীকরণটা কিন্তু ওই জন্যেই দেওয়া যাতে তুমি এটাকে যে কোনো একটা ফাংশানে কনভার্ট করতে পারো। তাহলে আমি এক্সটাকে বেশি প্রেফার করছি, তাই আমি এখান থেকে কি করব, ওয়াই এর ভ্যালুটা বার করব। তাই ওয়াই স্কোয়ার সমান কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর আমি এখানে কি করেছি, দুদিকে হোল স্কোয়ার করে রেখেছি যাতে আমি ওয়াই স্কোয়ারের জায়গায় ভ্যালুটা বসাতে পারি, যাতে আমার ক্যালকুলেশনেই সুবিধা হয়। তাহলে জে স্কোয়ার ইকুয়ালস টু 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 16x স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার এর ডিডিএক্স করবো।
দেখতে পাচ্ছ করলাম, এই ভ্যালুটা পেলাম। তারপরে কি d2/dx2 করলাম, করে এই ভ্যালুটা পেলাম। এবারে চরম অবমান যাই হোক, আমার কি ddx এই পুরোটা 0 হয়ে যাবে, তার মানে কি এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাই 0 করলাম, করে কি দেখছো, কী পাচ্ছি, 2² x - 4x³ ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো এক্সের ভ্যালু যদি তুলনা মানে ক্যালকুলেট করো, তুমি পাবে a/√2। কারণ কি, এক্সের ভ্যালু সবসময় গ্রেটার দ্যান 0ই হবে, নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই, কারণ কি এটা একটা দৈর্ঘ্য। ঠিক আছে, ক্লিয়ার? তাই এক্সের ভ্যালু কী পেলাম আমি, a/√2। এবারে এই a/√2টাকেই আমি কোথায় বসাবো, এই জায়গাতে, এই এক্সের জায়গায় আমি এবার a/√2 বসাবো d2/dx2 z2-তে। তাহলে তাই বসাচ্ছি, বসিয়ে দেখো ভ্যালুটা তোমার কত হলো ক্যালকুলেট করে, -1664 a² <0। a² তার মানে কি ধনাত্মক, তার মানে কি এটা অ্যাকচুয়ালি পুরো ঋণাত্মক ভ্যালু, কারণ মাইনাস আছে, তাই <0। এর থেকে আমি বুঝতে পারলাম যে জেডের মান বৃহত্তম হচ্ছে যখন কিনা আমার x = a/√2 হচ্ছে। তাহলে x যদি আমার a/√2 হয়, তাহলে আমি ওখান থেকে y এর ভ্যালুটা বার করতে পারি আমার বৃত্তের সমীকরণ থেকে। তাই বৃত্তের সমীকরণ কী ছিল, x² + y² = a²। ওখানে x = a/√2 বসালাম। y এর ভ্যালু দেখো কত পাচ্ছি, a/√2, কারণ কি আমার yও গ্রেটার দ্যান 0, যেহেতু ওটাও একটা দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু a/√2, y এর ভ্যালু a/√2, তার মানে কি দুটোর ভ্যালুই সেম, দৈর্ঘ্য প্রস্থ সেম। তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ যদি সেম হয়, তাহলে কি আমার ওই আয়তক্ষেত্রটা কি বর্গক্ষেত্র। ক্লিয়ার? খুব ইজি ছিল অঙ্কটা। তাই বোঝা গেল এই টাইপের অঙ্ক কিন্তু এরম ডিটেলসে না বুঝলে তোমরা অনেকে ওই জায়গাটাই বুঝতে পারবে না যে দৈর্ঘ্য প্রস্থ আমি ওরম পয়েন্ট x, y ধরলে কেন 2x, 2y আসছে, তাহলে সেগুলো কিন্তু এঁকেই তোমাদের বোঝাতে হতো। আশা করছি এবার যদি বই থেকেও একবার দেখো আরও ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, কোথাও না বুঝতে পারলে কিন্তু কমেন্ট করে দেবে অবশ্যই। নেক্সট আমাদের লাস্ট উদাহরণ চলে যায়, উদাহরণ 17। সরল রেখায় গতিশীল একটি কণার t সময় অতিক্রান্ত পথ s নিম্নরূপভাবে দেওয়া আছে। এটা এসের একটা দেওয়া আছে, মানে সরণ যেটাকে বলছি। আর আমাকে কি চেয়েছে, তার ত্বরণের অবমান কত। তাহলে ত্বরণ কি করে বেরোবে, ত্বরণ আমরা কি জানি, dv/dt, বা ওটাকেই যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, তাই কী হবে, ত্বরণ d2s/dt2। তার মানে কি এই পুরো ফাংশনটাকে আমার টি এর রেসপেক্টে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এফ সমান আমি ইজিলি কত পেয়ে যাচ্ছি, এইটা। এবারে যারা চরম অবমান করছে তারা ভাবছে যে একটা আর কি ফাংশানে দুবার ডিফারেন্সিয়েশন করে দিলাম, এটাই বোধহয় আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা কিন্তু জাস্ট তোমাদের ত্বরণ বেরোলো, মানে জাস্ট এফের ভ্যালুটা। এইবারে কিন্তু তোমায় বলেছে যে এফের অবমানটা কত, তার মানে কি তোমাকে df/dt আর d2f/dt2 কিন্তু আবার বের করতে হবে, মানে কি 5বার ডিফারেন্সিয়েশন হবে। ক্লিয়ার? এই জায়গায় কিন্তু ট্রিকটা আছে, তাই জন্য কিন্তু এই অঙ্কটা করাচ্ছি। তাই df/dt এটা হয়, d2f/dt2 এটা হয়। তাহলে এবার চরম অবমান খোঁজার জন্য এটা = 0 করতে হবে। তাই t কত পাচ্ছ দেখো, 0 করলে 2 পাচ্ছ, কারণ কি t > 0 হয়, সময় সবসময় ধনাত্মক হয়। t = 2 বসাচ্ছ, ওখানে বসায় 240 হচ্ছে, যেটা <0। তার মানে কি t = 2 বিন্দুতে অবমান পাচ্ছ। তাহলে f যে ফাংশনটা তোমার আছে সেখানে 2 বসিয়ে দাও, t এর জায়গায়, দেখো ভ্যালু পেয়ে যাচ্ছ -260 একক। ঠিক আছে, তাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। বাই।